আহাদের কথায় ঐশীর ভ্রু কুঁচকে আসে। আগামীকাল আমাদের বিয়ে। ঐশী এক ঝটকায় আহাদের থেকে দূরে সরে আসে। কি? হ্যাঁ, এটা এত চমকানোর কি আছে? আহাদ ঐশীর কাছে এসে ওর হাত ধরে আরও একবার নিজের সাথে মিশিয়ে নেয়। হ্যাঁ, আগামীকাল আমাদের বিয়ে। আর কতদিন তোমার থেকে দূরে দূরে থাকবো বলো? এবার যে তোমার কাছে আসতে চাই, তোমাকে ভালোবাসতে চাই। আহাদ আর কিছু বলবে তার পূর্বে ওর ফোন বেজে ওঠে। আহাদ ঐশীকে ছেড়ে দেয়। আহাদ কল রিসিভ করে। ওপাশ থেকে কিছু বলতেই আহাদ বলে, আমি আসছি। কথাটা বলেই আহাদ কল কেটে দেয়। জান, আমাকে অফিসে যেতে হবে, রাতে এসে কথা বলবো। ঐশীর কপালে চুমু দিয়ে লাভ ইউ বলে রুম থেকে চলে যায়। ঐশী ধপ করে মেঝেতে বসে পড়ে। বিয়ে? আগামীকাল আমাদের বিয়ে? ওনাকে বিয়ে করা মানে সারা জীবন এই চার দেয়ালের মাঝে পচে মরা। না, এটা কখন হতে পারে না। আমি ওনার বন্দিনী হতে চাই না। আমাকে পালাতে হবে। হ্যাঁ, আমাকে পালাতে হবে। কিন্তু কি করে? আমি এতগুলো গার্ডের চোখ ফাঁকি দিয়ে পালাবো? সন্ধ্যায় ঐশী সারা রুমেই পায়চারি করছে। টেনশনে ওর মাথা কাজ করছে না। কি করে পালাবে বুঝতে পারছে না। কি করি? উফ, মাথায় কিছু আসছে না। কি করে এতগুলো গার্ডের চোখ ধুলো দিয়ে পালাবো? হ্যাঁ, আইডিয়া। ঐশী বারান্দায় যায়। নিচে রিমিকে দেখতে পেয়ে ওকে ডাক দেয়। রিমি ও ডাক শুনে একটু সামনে আসে। জি ম্যাম, কিছু বলবেন? হ্যাঁ, আমার রুমে আসেন। জি আসছি। একটু পর রিমি দরজা খুলে ভেতরে আসে। জি ম্যাম বলুন, আপনার কিছু লাগবে? হ্যাঁ, আমার একটা কাজ করে দিতে পারবেন? জি ম্যাম বলুন। পারবেন? জি ম্যাম পারবো। ওকে, তবে যান। রিমি রুম থেকে চলে যায়। রিমি যেতে ঐশী হেসে বিছানায় শুয়ে পড়ে। 9টার দিকে সিয়াম ডেকোরেশনের লোক নিয়ে এসে ওনাদের সব কিছু বুঝিয়ে দেয়। কাল বিয়ে, তাই আজ ভোরের মধ্যে পুরো বাড়ি সাজানোর কাজ শেষ করতে হবে। সিয়াম ওনাদের কাজের তদারকি করে অফিসে চলে যায়। রাত 11টার দিকে আহাদের গাড়ি আহাদ মেনশনে প্রবেশ করে। আহাদ গাড়ি থেকে নেমে দেখে সবে মাত্র বাড়ির ছাদের দিকটা সাজানো হয়েছে, এখনও অনেক কাজই বাকি। আহাদ সদর দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেলে চাপ দিতেই সার্ভেন্ট এসে দরজা খুলে দেয়। আহাদ ভেতরে এসে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যায়। ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে ঐশী রুমের সামনে আসে। দরজা খুলতেই দেখতে পায় ঐশী পুরো রুম অন্ধকার করে রেখেছে। জান, কোথায় তুমি? সারা রুম অন্ধকার করে রেখেছো কেন? কি হলো জান, কোথায় তুমি? জান, কথার উত্তর দিচ্ছ না কেন? ঐশী সারা শব্দ না পেয়ে আহাদের মনে অজানা এক ভয় বাসা বাঁধে। রুমের লাইট জ্বালাতেই আহাদ থমকে যায়। পুরো রুম রং বেরঙের ফুল, বেলুন, ফেরি লাইট দিয়ে সাজানো হয়েছে। আহাদ সামনে তাকিয়ে আরো বেশি অবাক হয়। বারান্দা থেকে কালো শাড়ি পরিহিত রমণী বেরিয়ে আসে। সে আহাদের কাছে এসে চোখ তুলে আহাদের দিকে তাকিয়ে মুচকি হাসে। কালো শাড়িতে ঐশীকে একটু বেশি আবেদনময়ী লাগছে। ঐশী আহাদের পাশ কেটে দরজার কাছে যেয়ে দরজা লাগিয়ে দিয়ে পুনরায় আহাদের সামনে এসে দাঁড়ায়। আহাদ ঐশীর দিকে এক পলক তাকিয়ে আছে, চোখের পলক যেন পড়ছেই না। ঐশী আহাদকে জড়িয়ে ধরায় আহাদ অবাক হয়ে যায়। ঐশী আহাদের বুকে মাথা দিয়ে আহাদকে শক্ত করে জড়িয়ে ধরে। আহাদও ঐশীকে জড়িয়ে ধরে। ঐশী আহাদের বুক থেকে মাথা তুলে আহাদের গলা জড়িয়ে ধরে। মুচকি হেসে গেয়ে ওঠে। আহাদের গলা থেকে হাত নামিয়ে ঘুরে আহাদের হাত নিজের কোমরে রাখে। আহাদ ওর কোমর জড়িয়ে ধরে। ঐশী আহাদের হাতের উপর হাত রাখে। আহাদ ঐশীর গলায় ঠোঁট ছোঁয়ায়। ঐশী কেঁপে উঠে বলে। আহাদ ঐশীর হাত ধরে ঘুরিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। আহাদ এক হাত দিয়ে ঐশীর হাত ধরে আর অন্য হাত দিয়ে ঐশীর কোমর ধরে। ঐশী আহাদের কাঁধে হাত রাখে, দুলতে দুলতে বলে। আহাদ ঐশীর হাত ধরে ঘুরায়। ঐশীর গান শেষ হয়। আহাদ ঐশীর কোমর জড়িয়ে ধরে আছে। আহাদ ঐশীর চুলের ভাঁজে হাত ডুবিয়ে ঐশীর কাছে চলে আসে, একদম কাছাকাছি চলে আসে। আহাদ চোখ বন্ধ করে ঐশী ঠোঁটে ঠোঁট ডুবাতে নিলে ঐশী কোমরে গুজে রাখা রুমাল বের করে আহাদের নাকে চেপে ধরে। নাকে ক্লোরোফর্ম মেশানো রুমাল চেপে ধরায় আহাদ জ্ঞান হারিয়ে ফেলে। ঐশী আহাদকে বিছানায় শুয়ে দিয়ে আহাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে কাবার থেকে বোরকা বের করে পরে নেয়। আহাদের দিকে একবার তাকিয়ে দরজা খুলে বের হয়ে যায়। ঐশী সার্ভেন্টদের চোখ ফাঁকি দিয়ে বাড়ি থেকে বের হয়। মেইন গেট দিয়ে বের হওয়ার সময় একজন গার্ড ঐশীকে পেছন থেকে ডাকতে। এই মেয়ে, কে তুমি? ঐশী পেছন ফিরে। নিকাব পরা ছিল তাই গার্ড ওর মুখ দেখতে পারেনি। ঐশী গলার স্বর পাল্টে বলে,
সাহেব, আমার স্বামী এখানে কামে আইছে। হ্যাঁ, আমারে কইছে বাসায় থেকে হ্যার লেগা গামছা লই আইতে। তাই আমি এখানে আইয়া তারে গামছা দিয়া গেছি। এখন কি আমি যামু? হ্যাঁ যাও। আচ্ছা সাহেব। ঐশী মেইন গেট থেকে বের হয়ে কিছুটা দূরে গিয়ে পেছনে ফিরে বাড়িটার দিকে তাকিয়ে বুকে হাত দিয়ে নিঃশ্বাস নেয়। যাক বাবা, এতগুলো গার্ডের চোখ ফাঁকি দিয়ে বের হতে তো পেরেছি। ভাগ্যিস বোরকা পরেছি, না হলে তো গার্ডটা আমাকে চিনিয়ে ফেলতো। আহাদ শেখ, আপনার এতগুলো গার্ড আমাকে আটকাতে পারেনি। আজ আমি মুক্তি। আপনার বাড়ি থেকে চলে এসেছি, এবার আপনার জীবন থেকেও চলে যাব। ঐশী সামনের দিকে তাকিয়ে হাঁটতে শুরু করে। কিছুটা দূরে গিয়ে পরনের বোরকা আর নিকাব খুলে রাস্তার পাশে ফেলে দেয়। ওর কাছে টাকা নেই, তাই হেঁটে হেঁটেই বাস স্ট্যান্ডে যেতে হবে। সিয়াম হন্তদন্ত হয়ে আহাদের বাড়িতে আসে। সিয়াম আহাদের রুমে যেয়ে দেখে সেখানে আহাদ নেই। ও সেভেন্থের আহাদের কথা জিজ্ঞেস করে তারা বলে আহাদ কোথায় তারা জানে না। সিয়াম আহাদকে পুরো বাড়িতে খুঁজেছে কিন্তু কোথাও পায়নি। ছাদ থেকে নেমে নিচে যাওয়ার সময় ঐশী রুমটা চোখে পড়ে। সিয়াম ভাবে, স্যারকে সব জায়গায় খুঁজলাম কিন্তু ওনাকে তো ম্যামের রুমে খুঁজিনি। স্যার ম্যামের রুমে নেই তো। সিয়াম দরজার সামনে দাঁড়িয়ে ভাবনায় পড়ে যায়। বুঝতে পারছে না নক করবে নাকি করবে না। নক করলে যদি স্যার জেগে যায়, কিন্তু স্যারকে খবরটা দেওয়াও জরুরি। সিয়াম দোটানাই পড়ে গেল। শেষমেশ দরজায় নক করার সিদ্ধান্ত নিল। সিয়াম নক করার জন্য দরজায় হাত দিতে দরজা খুলে যায়। দরজা খুলতেই সিয়াম হাঁ হয়ে রয়। রুমটা কত সুন্দর করে সাজানো হয়েছে। এত সাজসজ্জার মাঝে সিয়ামের চোখ পড়ে আহাদের উপর। আহাদকে বিছানায় শুয়ে থাকতে দেখে সিয়াম দ্রুত আহাদের কাছে আসে। স্যার উঠুন। স্যার ঘুমাচ্ছেন? স্যার আপনার সাথে জরুরি কথা আছে, প্লিজ উঠুন। অনেকক্ষণ ডাকার পরও আহাদ না উঠাই সিয়ামের খটকা দেখে। স্যার তো এত গভীর ঘুমে কখনো থাকে না, আজ কি হলো এত ডাকার পরও স্যার উঠছেন না কেন? সিয়াম কিছু একটা ভেবে আহাদের ছোয়াল ধরতেই বুঝতে পারে আহাদ অজ্ঞান হয়েই পড়ে আছে। স্যার সেন্সলেস অবস্থায় পড়ে আছে। ম্যাম কোথায়? সিয়াম ওয়াশরুম বারান্দা সব চেক করে কিন্তু ঐশী কোথাও নেই। ও নো, ম্যাম পালিয়েছেন। সিয়াম ওয়াশরুম বারান্দা চেক করে, ঐশী কোথাও নেই। সিয়াম দ্রুত আহাদের কাছে গিয়ে ওর চোখে মুখে পানি ছিটা দেয়। কিছুক্ষণ পরই আহাদ পিটপিট করে চোখ মেলে তাকায়। আহাদকে চোখ মেলতে দেখে সিয়াম আহাদকে উঠতে হেল্প করে। কিছুক্ষণ পর আহাদ স্বাভাবিক হয়। সিয়ামকে দেখে ভ্রুকুচকে বলে, তুমি এখানে? আহাদ আশেপাশে তাকিয়ে বলে, ঐশী কোথায়? আহাদের কথায় সিয়াম ভয়ে ভয়ে বলে, স্যার ম্যাম পালিয়েছেন। হোয়াট? জি স্যার। আহাদ বসা থেকেই উঠে দাঁড়ায়। বারান্দা ওয়াশরুম চেক করে দেখে ঐশী কোথাও নেই। আহাদ রেগে সিয়ামকে জিজ্ঞেস করে, সিয়াম, ঐশী কোথায়? স্যার আমি জানি না। আমি আপনাকে অনেকক্ষণ যাবৎ কল দিচ্ছিলাম কিন্তু আপনি কল রিসিভ করেননি, তাই আপনার বাসায় চলে আসি। আপনাকে আপনার রুমে এমনকি পুরো বাড়িতে তন্ন তন্ন করে খুঁজি, কোথাও পাইনি। শেষে বের হওয়ার সময় ম্যামের রুমে চোখ পড়ে, তাই দরজা নক করি। দরজায় হাত রাখতেই দরজা খুলে যায় আর আপনাকে বিছানায় শুয়ে থাকতে দেখি। আপনাকে অনেকক্ষণ ডাকি কিন্তু আপনার সারা শব্দ না পেয়ে আপনার চোয়ালে হাত রাখতেই বুঝতে পারি আপনি জ্ঞান হারিয়েছেন। ম্যামকে রুমে না পেয়ে আপনার জ্ঞান ফেরাই। স্যার হয়তো ম্যাম আপনাকে অজ্ঞান করে পালিয়েছে। সিয়ামের কথা কানে যেতেই আহাদ মাথা চেপে ধরে। আর মনে পড়ে যায় কিছুক্ষণ আগের ঘটনা। বুঝতে পারে ঐশী ওকে অজ্ঞান করেছে। আহাদ সামনে তাকাতে মেঝেতে একটা রুমাল পরে থাকতে দেখে। বুঝে যায় ঐশী ক্লোরোফর্মে মেশানো রুমাল দিয়ে ওকে অজ্ঞান করেছে। ঐশীর কাজে আহাদের রাগ উঠে যায়। রাগে আহাদের চোখ লাল হয়ে যায়, কপালের ঘাড়ের রগ ফুটে ওঠে। আহাদ আপন মনে বিড়বিড় করে বলে, ছলনা। জান, আমার সাথে ছলনা করলে আমি সব সহ্য করতে পারি, কিন্তু ছলনা আর বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারি না। তুমি কি ভেবেছ এখান থেকে পালিয়ে যেতে পারবে? না জান, তোমাকে আমি পাতাল থেকে হলেও খুঁজে বের করব। আহাদ সিয়ামের দিকে তাকিয়ে বলে, সব সার্ভেন্ট গার্ডদের হল রুমে আসতে বলো। ওকে স্যার। সিয়াম নিচে চলে যায়। সবাইকে হলরুমে জড়ো হতে বলে। সব গার্ড সার্ভেন্ট হলরুমে এসে জড়ো হয়। আহাদ হাতে রিভলভার নিয়ে নিচে আসে। নিচে এসে নিজের চেয়ারে বসে। সবার দিকে একবার চোখ বুলিয়ে গম্ভীর স্বরে বলে, ঐশী কোথায়? আহাদের কথায় সবাই চুপ করে রয়। সবার মনে একটা প্রশ্ন জাগে, ম্যাম কোথায় মানে? এতগুলো সার্ভেন্ট গার্ডদের চোখ ফাঁকি দিয়ে ঐশী পালালো কি করে? আহাদের কথায় সবাই চমকে ওঠে। ম্যাম পালিয়েছেন? সবাই নিজেদের মতো বলাবলি করছে। ম্যাম পালিয়েছেন, কিন্তু কখন, কিভাবে?
আহাদ সবার দিকে তাকিয়ে রেগে সামনে থাকা ফুলের টপটায় গুলি করে মুহূর্তের মধ্যে টপটা ভেঙে যায়। গুলির শব্দে সবাই কেঁপে ওঠে। সিয়াম, আমার কথা হয়তো ওদের কানে যাচ্ছে না, আরো কয়েকটা বুলেট নিয়ে আসো, সব কটাকে খতম করে দেই। ওকে স্যার। সিয়াম যেতে নিলে সবাই দু হাঁটু গেড়ে বসে মিনতি করে বলে, স্যার আমাদের মারবেন না, আমরা জানি না ম্যাডাম কোথায় গিয়েছেন, প্লিজ স্যার আমাদের প্রাণ ভিক্ষা দিন। একটা জলজান্ত মানুষ এতগুলো গার্ড সার্ভেন্টদের চোখ ফাঁকি দিয়ে পালায় কি করে? তোমাদের কি শুয়ে বসে থাকার জন্য টাকা দেই? বলো। সবাই মাথা নিচু করে ফেলে। সিয়াম, গাড়ি বের করো, আমাদের বের হতে হবে। আহাদ উঠতে একটা গার্ড বলে, স্যার আনুমানিক 20 মিনিট আগে একটা বোরকা পরা মেয়ে বের হয়েছিল, উনি ম্যাম নয় তো? বোরখা পরা মেয়ে? আহাদ কিছু একটা ভেবে সিয়ামকেও ল্যাপটপ এনে দিতে বলে। সিয়াম আহাদের রুম থেকে ল্যাপটপ নিয়ে আসে। আহাদ ভিডিও ফুটেজে দেখতে পায় ঐশী বোরকা পরে ও রুম থেকে বের হয়ে কিভাবে সবার চোখ ফাঁকি দিয়ে বের হয়েছে। মেইন গেটের সামনে গার্ডের আর ঐশীর কথোপকথনের দৃশ্যও দেখতে পায়। ল্যাপটপ অফ করে বসা থেকে উঠে বাড়ি থেকে বের হয় আহাদ। আহাদ গাড়িতে বসে ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। ওর পেছনে সিয়ামের গাড়ি আর সিয়ামের পেছনে গার্ডদের গাড়ি। হাঁটতে হাঁটতে ঐশীর পা ব্যথা হয়ে গেছে। উফ, পা ব্যথা হয়ে গেছে। এখানে তো বাস স্ট্যান্ড ছিল, কোথায় গেল? আর একটু সামনে যেয়ে দেখি। শাড়ির কুচি ধরে কিছুটা জোরে হাঁটছে ঐশী। একটু সামনে যেতেই থেমে যায় ঐশী। সামনে তাকাতেই ভয়ে ঢকিল। ঐশীর সামনে 7টা ছেলে বাইকে বসে ওর দিকে তাকিয়ে আছে। ছেলেগুলো জারিফের লোক, ওরা ক্লাবে যাওয়ার জন্য বের হয়েছিল। ওরা ঐশীর পাশ কাটিয়ে যেতে একজনের চোখ পড়ে ঐশীর উপর। ও সবাইকে বাইক থামাতে বললে সবাই বাইক থামায়। কি হয়েছে, বাইক থামাতে বললি কেন? ওই দেখ, আহাদ শেখের গার্লফ্রেন্ড যাচ্ছে, খবরটা বসকে দেয়া যাক। ওই ছেলেটা ওদের বস জারিফকে কল দেয়। জারিফ কল রিসিভ করে। হ্যাঁ বলো। বস, আমরা আহাদ শেখের গার্লফ্রেন্ডকে দেখেছি। সাথে কি আহাদ আছে? না বস, একা একা হাঁটছে। এটাই সুযোগ আহাদকে শায়েস্তা করার। ওই মেয়েটাকে তুলে নিয়ে আসো। ওকে বস। ওরা জারিফের কথা মতো ঐশীর পিছু নেয়। ওরা ঐশীর সামনে এসে বাইক থামায়। ঐশী ওদের দিকে ঘাবড়ে যায়। ওরা বাইক থেকে নেমে দাঁড়ায়। ওরা এক পা করে ঐশীর দিকে এগোচ্ছে। ঐশী পেছাতে পেছাতে বলে, কারা আপনারা? আমার দিকে এগোচ্ছেন কেন? আমরা জারিফ স্যারের লোক। কি চাই আপনাদের? ওদের মধ্যে একজন ঐশীর হাত ধরে বলে, আপনাকে। ঐশী হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলে, ছাড়ুন আমাকে, ছাড়ুন। একটা পর্যায়ে ঐশী হাত ছাড়িয়ে ডান দিকে হাত দৌড় দেয়। ছেলেগুলোও বাইকে চড়ে ওর পিছনে। ঐশী যতটা দ্রুত সম্ভব দৌড়াচ্ছে। ছেলেগুলো ওর পিছনে আসছে। ঐশী দৌড়াতে দৌড়াতে মেন রোডে চলে আসে। ঐশী একবার সামনে তাকাচ্ছে তো আরেকবার পেছনে তাকাচ্ছে। দৌড়াতে দৌড়াতে একটা গাড়ির সাথে ঐশীর ধাক্কা লাগে। ঐশী রোডে পড়ে যায়। গাড়িটা যথাসময়ে ব্রেক করেছিল কিন্তু ঐশী নিজের ব্যালেন্স রাখতে পারেনি, তাই গাড়ির সাথে ধাক্কা লেগেছে। ঐশী পিঠে কোমরে কনুইতে ব্যথা পেয়েছে। ব্যথায় চোখ খিঁচে বন্ধ করে ফেলে। হঠাৎ ছেলেগুলোর কথা মনে পড়তে ঐশী চোখ খোলে। আর চোখ খুলতেই নিজের সামনে এক হাঁটু গেড়ে আহাদকে বসে থাকতে দেখে। আহাদকে দেখে ঐশী ভয়ে সিটিয়ে যায়। আহাদ ঐশীকে তুলে দাঁড় করে। ছেলেগুলো ইতোমধ্যে চলে এসেছে। ওরা আহাদকে দেখে বাইক থেকে নেমে দাঁড়ায়। ঐশী ওদেরকে দেখে আহাদের পেছনে যে শার্ট খামচে ধরে। আহাদ মাথা ঘুরিয়ে ঐশীর দিকে তাকায়। সামনে ছেলেগুলোর দিকে তাকায়। তোরা কার লোক? জারিফ স্যারের। ওর পিছু নিয়েছিস কেন? ওনাকে আমাদের বসের কাছে নিয়ে যাব। ও তাই? আহাদ ঐশীর হাত ধরে সামনে এনে বলে, নিয়ে যা। ওদের মধ্যে একজন আহাদের কাছে এসে ঐশীর হাত ধরতে নিলে আহাদ ওর বুকে লাঠি নেয়। লোকটা ছিটকে দূরে যেয়ে পড়ে। ওরা সবাই এবার একসাথে আহাদের উপর হামলা করে। আহাদ সব কটাকে মারতে শুরু করে। ওদের অবস্থা খারাপ করে দেয়। ওরা রোডে পড়ে যায়। আহাদ পকেট থেকে রিভলভার বের করে সব কটার বুকে গুলি করে দেয়। ওদের নিথর দেহ রোডে পড়ে রয়। আহাদ পেছনে ঘুরে। ঐশী এতক্ষণ ভয়ে গাড়ির সামনে দাঁড়িয়েছিল। আহাদ হেঁটে ঐশীর কাছে আসে। ঐশী আহাদকে দেখে আরো ভয় পেয়ে আর ঐশীকে দেখে আহাদের রাগ উঠে যায়। আহাদ খপ করে ঐশীর হাত ধরে ফেলে। আহাদ অনেক শক্ত করে ঐশীর হাত ধরেছে। ঐশীর খুব ব্যথা লাগছে কিন্তু ভয়ে আহাদকে কিচ্ছু বলতে পারছে না। আহাদ ঐশীকে টেনে গাড়িতে বসিয়ে নিজেও ড্রাইভিং সিটে বসে। ডোর উইন্ডো লক করে গাড়ি স্টার্ট দেয়। ও ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। এত স্পিডে গাড়ি চালাচ্ছে ঐশীর ভীষণ ভয় লাগছে। ও ভয়ে বারবার আর চোখে আহাদের দিকে তাকাচ্ছে কিন্তু আহাদ একটা বারের জন্য ঐশীর দিকে তাকায়নি। ও সামনের দিকে তাকিয়ে ড্রাইভিং করে।
মেনশনে আসতেই আহাত গাড়ি থেকে নেমে ঐশীকে টেনে গাড়ি থেকে নামিয়ে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। আহাত সব সার্ভেন্টদের সামনে ঐশীকে টেনে উপরে নিয়ে যাচ্ছে। ঐশী আহাদের হাত থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু আহাদের সাথে পেরে উঠছে না। আহাদ ঐশীকে রুমে এনে হাত ঝাড়া দিয়ে সরিয়ে দেয়। ঐশী ছিটকে কাবার্ডের সাথে আঘাত পায়, ওর কপাল কেটে যায়। ঐশী কপালে হাত দিয়ে দেখে রক্ত বের হচ্ছে। আহাদ পরনের বেল্ট খুলে হাতে পেঁচে ঐশীর দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকায়। ঐশী ভয় ভয়ে আহাদের দিকে তাকায়। আহাদ হুঙ্কার দিয়ে বলে, পালিয়েছিলে কেন? আহাদের হুঙ্কারে ঐশী কেঁপে উঠে, ভয়ে গলা দিয়ে কথা বের হচ্ছে না। কথাগুলো যেন গলার মধ্যে দলা পাকিয়ে গেছে। ঐশীকে কথা বলতে না দেখে আহাদ বেল্ট দিয়ে সোফায় আঘাত করে বলে, বলো কেন পালিয়েছিলে? বিকট শব্দে ঐশী কেঁপে ওঠে। আহাদ কাচের টপগুলো মেঝেতে ফেলে দেয়। ঐশী দুহাত দিয়ে কান চেপে ধরে। ঐশী ভয় কাঁপছে। আহাদ পুরো রুমের আসবাবপত্র ভাঙচুর করছে আর রেগেই ঐশীকে শাসাচ্ছে। ঐশী ভয়ে চুপ করে আছে। পুরো মেঝেতে কাঁচ, আসবাবপত্রের ভাঙা অংশ পড়ে আছে। আহাদ এবার হাতের বেল্ট পেঁচাতে পেঁচাতে ঐশীর কাছে এসে ওর চোয়াল শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, কি হলো? মুখ থেকে কথা বের হচ্ছে না? বলো কেন পালিয়েছিলে? বলো কেন পালিয়েছিলে? আহাদ ঐশীকে ধাক্কা দিয়ে কাঁচ ভর্তি মেঝেতে ফেলে দেয়। ঐশীর হাতে পায়ে পেটে কাঁচ ঠুকে যায়। আহাদ বেল্ট দিয়ে ঐশীর গায়ে আঘাত করে। ঐশী চিৎকার দিয়ে ওঠে। আহাদ আবারও আঘাত করে বলে, কি ভেবেছিলে এখান থেকে পালাতে পারবে? দেখেছো তুমি, তোমাকে আমি পালাতে দেইনি, ঠিক খাঁচায় এনে বন্দি করেছি। তুমি যদি পাতালেও থাকতে আমি তোমাকে সেখান থেকেও তুলে নিয়ে আসতাম। কেন ছলনা করে পালিয়েছিলে? কেন মিথ্যে আয়োজন করেছিলে? কেন আমায় কাছে টেনেছিলে? বলো কেন ছলনা করলে আমার সাথে? আহাদ বেল্ট দিয়ে আঘাত করেছে আর চিচিয়ে কথাগুলো বলেছে। রাগেই আহাদ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। ব্যথায় ঐশীর মুখ থেকে কথা বের হচ্ছে না। এক একটা আঘাতে ঐশীর চিৎকার পুরো রুমে বাড়ি খাচ্ছে। সার্ভেন্টরা নিচ থেকে ঐশীর চিৎকার শুনতে পারছে, কিন্তু ওদের হাত পাজে বাঁধা, ওরা চাইলেও আহাদকে আটকাতে পারবে না। রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে ঐশী। ঐশীর শরীর থেকে গলগল করে রক্ত বের হচ্ছে। ও রক্তে সাদা টাইলস লাল বর্ণ ধারণ করেছে। ওর শরীরে ওঠার মতন বিন্দুমাত্র শক্তি নেই। ও নিভু নিভু চোখের সামনে বসে থাকা আহাদের দিকে তাকিয়ে আছে। ঐশীর সামনে হাতের বেল্টটা মুঠো করে ধরে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে আহাদ। চোখে মুখে রাগের রেশ এখনো কাটেনি তার। তরতর করে ঘামছে সে। ঐশীর গায়ে আঘাত করে এসে ক্লান্ত। আহাদ চেয়ার ছেড়ে উঠে ঐশীর কাছে এসে মেঝেতে এক হাঁটু গেড়ে বসে শাহাদাত আঙ্গুল দিয়ে ঐশীর থুতনি উঁচু করে ঐশীর চোখে চোখ রেখে গম্ভীর স্বরে বলে, কি হলো জান? ওঠার শক্তি নেই? উঠতে পারছো না? তুমি কি ভেবেছিলে তুমি পালিয়ে যাবে আর আমি তোমায় ধরতে পারবো না? ভুল ভেবেছিলে জান, ভুল ভেবেছিলে। এই চার দেয়ালের বাইরে তুমি কখনো যেতে পারবে না। বাঁচতে হলে তোমাকে এখানেই বাঁচতে হবে, মরতে হলেও তোমাকে এখানেই মরতে হবে। কখনো এখান থেকে পালাতে পারবে না। আমি তোমায় পালাতে দিব না। তোমাকে সারাটা জীবন এখানেই থাকতে হবে। একটা কথা মাথায় রেখো, তুমি শুধু আমার, শুধু আমার। কথাগুলো বলে আহাদ হনহন করে রুম থেকে বেরিয়ে যায়। কথা বলার মতন শক্তিটুকু নেই ঐশীর মাঝে। আহাদের কথার উত্তরে সে একটা কথাও বলতে পারেনি, কেবলমাত্র ক্লান্তি মাখা নয়নে তাকে দেখেছে। ঐশী বুঝতে পেরেছে ওর পালানো উচিত হয়নি, কিন্তু কি বা করবে? ওর যেখানে দম বন্ধ হয়ে আসে, ও কিভাবে সারা জীবন এখানে থাকবে? ঐশী আর কিছু ভাবতে পারল না, জ্ঞান হারিয়ে ফেলল। দেয়ালে একের পর এক খুশি মারছে আহাদ। নিজের সমস্ত রাগ দেয়ালের উপর ছাড়ছে। আজ যদিও সময় মতো না যেত তবে কি হতো তার আইডিয়া নেই ঐশীর। ঐশীর করা বোকামি আহাদের রাগ ক্ষণে ক্ষণে বাড়িয়ে দিচ্ছে। ঐশীকে আঘাত করে রাগ কমার বদলে উল্টো বেড়ে গেছে। আহাদের নিজের উপর রাগ হচ্ছে কেন? নিজের রাগ কন্ট্রোল করতে পারলো না কেন? ঐশীর গায়ে হাত তুললো কিভাবে? ঐশীকে আঘাত করতে পারলো? নিজের উপর প্রচন্ড রেগে আছে আহাদ। দেয়ালে খুশি মারতে মারতে আহাদের হাত ফেটে টপটপ করে রক্ত পড়ছে। আহাদ রেগে দেয়ালে জোরে একটা ঘুষি দিয়ে বেডে বসে মাথা চিপে ধরে ওর রাগ কিছুতেই কমছে না। মনে হচ্ছে সবকিছু ভেঙে গড়িয়ে ফেললেও রাগ কমবে না। আহাদ উঠে মেডিসিনের বক্স থেকে একটা মেডিসিন বের করে খেয়ে নেয়। বেশ কিছুক্ষণ পর আহাদের রাগ কমে যায়।
এখন নিজেকে কিছুটা শান্ত লাগছে। আহাদ হাতে অয়েন্টমেন্ট লাগিয়ে রুম থেকে বের হয়। আহাদ ঐশীর রুমের সামনে দাঁড়িয়ে আছে। আহাদের গিল্ট ফিল হচ্ছে। কিভাবে ঐশীর সামনে দাঁড়াবে বুঝতে পারছে না ও যে এতটা হিংস্র হয়ে যাবে, ঐশীর গায়ে হাত তুলে ফেলবে বুঝতে পারেনি। আহাদ নিজের করা অন্যায় ভীষণ অনুতপ্ত। আহাদ দরজা ঠেলে ভেতরে আসে। ভেতরে আসতে অনুতপ্তের মাত্র কয়েক গুণ বেড়ে যায়। পুরো রুম অগোছালো, আসবাবপত্র ভাঙা, মেঝেতে কাজ। আসবাবপত্রের ভাঙা অংশ দেখে বুঝতে পারে এসব রাগের মাথায় করেছে। ঐশীকে মেঝেতে পড়ে থাকতে দেখে আহাদ দ্রুত পায়ে ঐশীর কাছে আসে। ঐশীর অবস্থা দেখে আহাদের ভীষণ কষ্ট হচ্ছে। নিজের প্রিয়তমাকে এভাবে রক্তাক্ত অবস্থায় দেখবে ভাবতে পারেনি। আহাদ কখনো ঐশীকে ও রাগের শিকার করতে চায়নি। আহাদের রাগ ভীষণ ভয়ঙ্কর। রাগলে ও হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। ও কি করছে না করছে কিছু বুঝতে পারে না। আহাদ ঐশীর এই অবস্থা দেখে নিজেকে দোষারোপ করছে। কেন ও রাগ কন্ট্রোল করতে পারল না? কেন ওর ভালোবাসার মানুষের গায়ে হাত তুলল? আহাদ দীর্ঘশ্বাস ছেড়ে ঐশীকে কোলে তুলে নিয়ে রুম থেকে বের হয়ে ওর রুমে আসে। ঐশীকে বিছানায় শুয়ে দেয়। আহাদ ঐশী ড্রেস চেঞ্জ করার জন্য শাড়ি স্পর্শ করতে যেও থেমে যায়। ও রুম থেকে বের হয়ে রিমিকে আসতে বলে। রিমি উপরে আসে। আহাদ কাভার থেকে ড্রেস বের করে রিমির হাতে দেয়। ও ড্রেস চেঞ্জ করে বাসের রুমটা ক্লিন করে ফেলবে। ওকে স্যার। আহাদ রুম থেকে বের হয়ে যায়। সিয়ামকে কল করে একজন ডক্টরকে পাঠাতে বলে। রিমি ঐশী ড্রেস চেঞ্জ করে রুম থেকে বের হয়। আহাদ রুমে আসে ঐশীর পাশে বসে। কিছুক্ষণ পর সিয়াম ডক্টর নিয়ে আসে। সিয়াম জানতো আহাদ ঐশীর উপর রাগ ঝাড়বে। ঐশীর এই অবস্থা দেখে সিয়ামের মায়া হয়। ও দীর্ঘশ্বাস ছেড়ে রুম থেকে বের হয়ে যায়। ডক্টর ট্রিটমেন্ট শুরু করে। ডক্টর ঐশীর শরীরে মারের দাগ দেখে বারবার আর চোখে আহাদের দিকে তাকাচ্ছে। উনি বুঝতে পেরেছেন আহাদ ঐশীকে কত বাজেভাবে মেরেছে। ডক্টর প্রেসক্রিপশনে কিছু ওষুধ লিখিয়ে আহাদের হাতে প্রেসক্রিপশন দিয়ে চলে যায়। আহাদ সিয়ামকে প্রেসক্রিপশন দেয়। সিয়াম মেডিসিন আনার জন্য বের হয়। আহাদ ঐশীর হাতের দিকে তাকিয়ে আছে। ফর্সা হাতে বেল্টের আঘাতগুলো কিভাবে বসে গেছে। ঐশীর পিঠে, হাতে, পায়ে, পেটে আঘাতের দাগগুলো বসে আছে। ফর্সা ত্বকে আঘাতের চিহ্নগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে। আহাদ ঐশীর হাত ধরে আপন মনে বিড়বিড় করে চলেছে। কি অবস্থা করেছে তোমার! আমার নিজের উপর ঘৃণা হচ্ছে। আমি কি করে তোমাকে আঘাত করতে পারলাম? আমার তো তোমাকে সকল আঘাত থেকে রক্ষা করার কথা, কিন্তু আমি আজ তোমাকে আঘাত করে ফেললাম। কি করে এত বড় ভুল করলাম আমি? আমি জানি এ ভুলের কোনো ক্ষমা হয় না, কিন্তু তবু আমি তোমার কাছে মাফ চাইব। জান আমায় মাফ করবে তো? আহাদের চোখের জল ঐশীর হাতের উপর পড়ে। আহাদ চোখ মুছে ফেলে। কিছুক্ষণ পর সিয়াম দরজায় নক করে। আহাদ ওকে আসতে বলে। ও এসে মেডিসিনের প্যাকেট দিয়ে চলে যায়। আহাদ প্যাকেট থেকে একটা অয়েন্টমেন্ট বের করে ঐশীর ক্ষতগুলোতে লাগিয়ে দিচ্ছে। ভোর 4টার দিকে ঐশী পিটপিট করে চোখ মেলে তাকায়। নিজের সামনে আহাদকে দেখতে পেয়ে ঐশী ভয় পেয়ে যায়। আহাদ ঐশীর চেহারায় স্পষ্ট ভয় দেখতে পাচ্ছে। ঐশীর চোখে ভয় দেখে আহাদের কষ্ট হচ্ছে। ও ঐশীকে উঠিয়ে বসায়। ঐশী ভয় মাথা নিচু করে রেখেছে। ওকে ভয় পেতে দেখে আহাদ ওর গালে হাত রাখে। নিজের গালে আহাদের হাতের স্পর্শ পেতে ঐশী ভীতু স্বরে বলে, প্লিজ আমাকে আর মারবেন না। কেন জানো ঐশীর এ কথায় আহাদের ভীষণ কষ্ট হয়। ও ঐশীর কপালে ঠোঁট ছুঁয়ে ঐশীকে জড়িয়ে ধরে। জান, আমাকে মাফ করে দাও প্লিজ, আমাকে মাফ করে দাও। আমি তোমার গায়ে হাত তুলতে চাইনি, বিশ্বাস করো। আমি তোমার গায়ে হাত তুলতে চাইনি। আমি জানি না তখন আমার কি হয়ে গিয়েছিল, কেন এত রেগে গিয়েছিলাম। আমি জানি আমার রাগ অনেক ভয়ঙ্কর। রাগলে আমি হিংস্র হয়ে যাই, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি। তখন কি করি না করি কিচ্ছু বুঝতে পারি না। আমার তখন সব কিছু ধ্বংস করে দিতে ইচ্ছে করে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। জান, আমি তোমাকে আমার রাগে স্বীকার করতে চাইনি, কিন্তু জানি না কি করে এসব হয়ে গেল। মেডিসিন না খেলে আমার রাগ কমে না। তখন আমার কাছে আমার মেডিসিন ছিলই না, তাই আমার রাগও কমেনি। রাগের মাথায় তোমাকে আঘাত করে ফেলেছি। আমার নিজের উপর নিজেরই ঘৃণা হচ্ছে। মরে যেতে ইচ্ছে করছে আমার। কি করে পারলাম তোমাকে আঘাত করতে? আমি জানি এখন হয়তো তোমার আমার এসব কথাগুলো বিশ্বাস হচ্ছে না। আমাকে খারাপ মানুষ ভাবছো, হিংস্র ভাবছো। হ্যাঁ, মানলাম আমি খারাপ, হিংস্র, কিন্তু জান আমি তোমাকে অনেক ভালোবাসি। বিশ্বাস করো, আমি তোমাকে অনেক ভালোবাসি। ঐশীর কাঁধে আহাদের চোখের জল গড়িয়ে পড়ে। ঐশী তা অনুভব করতে পারে।
আহাত মাথা হালকা উঠিয়ে চোখের জল মুছে ঐশীর থেকে সরে এসে ঐশীর গালে হাত রেখে বলে, আজ যদি সময় মতো না পৌঁছাতাম তবে কি হতো তার কোনো ধারণা আছে তোমার? আচ্ছা, তুমি কেন পালিয়েছিলে? জান, তুমি কেন আমার ভালোবাসা বুঝো না? কি কমতি আছে আমার মাঝে? আমি কি দেখতে কুৎসিত? আমি কি অশিক্ষিত? আমার কি টাকা পয়সা নেই? আমি কি মেয়েবাজ? আমি কি অবৈধ কাজ করি? কখনো কি তোমাকে বাজেভাবে স্পর্শ করেছি? তোমাকে কি ভালোবাসিনি? বলো আমাকে। আমার মাঝে কি এমন কমতি আছে যার জন্য তুমি আমার ভালোবাসাকে মেনে নিচ্ছ না, আমার সাথে থাকতে চাইছো না? আজ আমি প্রথমবার কোনো মেয়ের গায়ে হাত তুলেছি, তাও আবার নিজের ভালোবাসার মানুষটার উপর। তোমাকে আঘাত করতে চাইনি, কিন্তু তুমি আমাকে বাধ্য করেছো। বলো ঐশী, কি কারণে তুমি আমার ভালোবাসাকে মেনে নিচ্ছ না? কেন আমাকে অবহেলা করছো? বলো ঐশী, বলো। ঐশীকে কথা বলতে না দেখে আহাদ কিছুটা ধমকের স্বরে বলে, বলো কেন এমন করছো? আহাদের ধমকে ঐশী ক্ষেপে ওঠে। ঐশী মিনমিন করে বলে, আপনি মানুষ খুন করেন। কি বললে? শুনতে পাইনি। ঐশী কাঁপা কাঁপা স্বরে বলে, আপনি মানুষ খুন করেন। আহাদ ঐশীর কথা শুনে জোরে জোরে হাসছে। ওর হাসি দেখে ঐশীর ভ্রু কুচকে আসে। কি বললে? আমি মানুষ খুন করি, তাই তুমি আমার ভালোবাসা মেনে নিতে পারছো না? তুমি শুধু এই কারণে আমার ভালোবাসাকে দিনের পর দিন অসম্মান করেছো, অবহেলা করেছো। তুমি শুধু এতটুকু জানো আমি মানুষ খুন করি, কিন্তু কাদের খুন করি আর কেন খুন করি তা কি জানো? শুধুমাত্র আমার একটি খারাপ দিকের কারণে আমার ভালো দিকগুলোকে তোমার চোখে পড়লো না। জান, আমি তোমাকে যতটা বোঝার চেষ্টা করি, তুমি আমাকে বোঝার বিন্দু মাত্র চেষ্টা করো না। আহাদ উঠে রুম থেকে চলে যায়। ঐশী আহাদের যাওয়ার দিকে তাকিয়ে রয়। কেন যেন আহাদের কান্নায় ঐশীর কষ্ট হচ্ছে। ও আজ প্রথম আহাদকে কাঁদতে দেখলো, তা আবার ওর জন্য। ওর কাছে আহাদের প্রশ্নগুলোর উত্তর ছিল না। হ্যাঁ, ওনার মাঝে কোনো কমতি নেই। উনি দেখতে কুৎসিত না, যথেষ্ট সুন্দর, অশিক্ষিত না, মেয়েবাজও না, অবৈধ কাজও করে না। উনি কখনো আমাকে বাজেভাবে স্পর্শ করেনি, কখনো ওনার স্পর্শে লালসা দেখিনি হিংস্রতা। আমাকে অনেক ভালোবাসে, কেয়ারও করে। আহাত তো ঠিকই বলেছেন, তার একটা মাত্র খারাপ দিকের কারণে আর ভালো দিকগুলো আমার চোখে পড়ল না। আচ্ছা, উনি কাদের খুন করে আর কেনই বা খুন করে? আর মেডিসিন, আহাত কোন মেডিসিনের কথা বলেছিলেন? কোন মেডিসিন খেলে ওনার রাগ কমে? ওনার রাগের সাথে মেডিসিনের কি সম্পর্ক? এসব কথাগুলোই ঐশীর মাথায় ঘুরপাক খাচ্ছে। ঐশী যখন ভাবনায় মুশকুল ছিল, তখন আহাদ খাবারের ট্রে নিয়ে রুমে আসে। আহাদ বেডের উপর খাবারের ট্রেটা রেখে ঐশীর দিকে তাকায়। ঐশীও আহাদের দিকে তাকায়। আহাদ স্যান্ডউইচটা ঐশীর মুখের সামনে তুলে ঐশী আহাদের দিকে তাকিয়ে খেয়ে নেয়। আহাদ ঐশীকে খাইয়ে দিচ্ছে। ঐশীও লক্ষ্মী মেয়ের মতন খেয়ে নিচ্ছে। খাবার খাওয়া শেষে আহাদ ঐশীর মেডিসিনগুলো নিয়ে এসে ঐশীকে খাইয়ে দেয়। আহাদ ঐশীর চোখে চোখ রেখে বলে, আজ আমাদের বিয়ে, কাল যা করেছো করেছো, কিন্তু আজ কোনো রকম ঝামেলা করবে না। আশা করি বুঝে গেছো আমার থেকে তোমার নিস্তার নেই। আমার সাথেই তোমাকে সারাটা জীবন থাকতে হবে। আহাদ চলে যেতে নিয়েও থেমে পেছনে ঘুরে কিছুটা গম্ভীর স্বরে বলে, আমি সব সহ্য করতে পারি, কিন্তু ছলনা আর বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারি না। এবার যদি পালাতে চাও তবে আমাকে মেরে তারপর পালাবে, কারণ বেঁচে থাকতে তো তোমাকে আমার থেকে দূরে যেতে দিব না। কথাগুলো বলে আহাদ চলে যায়। ঐশীর যাওয়ার পানেই তাকিয়ে রয়। সন্ধ্যা 7টার দিকে আহাদ অফিস থেকে বাসায় আসে। পুরো বাড়ি অনেক সুন্দর করে সাজানো হয়েছে। কিছুক্ষণ পর গেস্টরা আসতে শুরু করবে। আহাদ ওর রুমে যেয়ে ফ্রেশ হয়ে নেয়। মেকআপ আর্টিস্টরা ঐশীকে সাজাচ্ছে। ঐশী চুপচাপ পুতুলের মতন বসে আছে। ওর মাঝে কোনো অনুভূতি কাজ করছে না। এখন ঐশীর চুল সেট করা হচ্ছে। চুলগুলো কার্ল করে একটা সুন্দর হেয়ার স্টাইল করছে। সাজানো শেষে মেকআপ আর্টিস্টরা চলে যায়। ঐশী আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে। গ্রে কালার ফ্লাফি গাউনটা ঐশীর গায়ে বেশ মানিয়েছে। ডায়মন্ডের অর্নামেন্টসগুলো ওর সৌন্দর্য আরও ফুটিয়ে তুলেছে। মাথার ওনাটার জন্য একদম বউ বউ লাগছে। ঐশী নিজেকে দেখে দীর্ঘশ্বাস ছাড়ে। ও না তো খুশি হতে পারছে, না তো দুঃখী হতে পারছে। ঐশী বিছানায় যেয়ে বসে শরীরটা ভালো লাগছে না। শুতে ইচ্ছে করছে, কিন্তু শুতেও পারছে না। ঐশী বসা থেকে উঠে দাঁড়ায়। তখন আহাদ দরজা খুলে ভেতরে আসতেই ঐশীকে দেখে মাত্রই থমকে যায়। ঐশীও তুলে আহাদের দিকে তাকায়, আর তাকাতেই আহাদের মাঝে চোখ আটকে যায়। দুজন দুজনের থেকে চোখ সরাতে পারছে না। আহাদ এক পা করে ঐশীর কাছে আসে।
ঐশীও কিছুটা এগিয়ে আসে। আহাদ ঐশীর কপালে ঠোঁট ছুঁয়ে গালে হাত রেখে বলে, মাশাআল্লাহ, আমার জানকে অনেক সুন্দর লাগছে, আমার কল্পনার চাইতেও বেশি সুন্দর লাগছে। ঐশীও মনে মনে বলে, আপনাকে অনেক সুন্দর লাগছে। জান, চলো নিচে, সবাই আমাদের জন্য ওয়েট করছে। আহাদ ঐশীর হাত ধরে রুম থেকে বের হয়। সিঁড়ির সামনে আসতে সবাই সিঁড়ির দিকে তাকায়। ওদের দেখে সবার ভালো লাগে। সবার মুখ থেকে শুধু একটা কথাই বের হচ্ছে, মেড ফর ইচ আদার। আহাদ ঐশীর হাত ধরে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নামছে। আহাদ ঐশী স্টেজে যেয়ে বসে। সবাই ওদের সাথে দেখা করতে আসে। ওরাও হাসি মুখে কুশল বিনিময় করে। ইতিমধ্যে সব গেস্ট চলে এসেছে। রোজা ওর বাবা মায়ের সাথে আহাদের বাসায় আসে। রোজা ঐশীকে স্টেজে দেখা মাত্রই দৌড়ে যেয়ে জড়িয়ে ধরে। রোজা একটু জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরার ফলে ঐশী পিঠে বাহুতে ব্যথা অনুভব করে। ব্যথায় ওর চোখে জল চলে আসে। রোজা ঐশীকে ছেড়ে দেয়। কি হলো দোস্ত, তোর চোখে জল কেন? ও কিছু না, এমনি চোখে জল আসছে। মাশাআল্লাহ, আমার জানটুসকে কত সুন্দর লাগছে, একদম পরীর মতো। রোজার কথায় ঐশী মুচকি হাসে। দুলা ভাই, আপনাকেও অনেক সুন্দর লাগছে, দুজনকে বেশ বানিয়েছে। থ্যাংক ইউ শালি সাহেবা, তুমি এসেছো, আমি অনেক খুশি হয়েছি। না, একদম হয় না। আচ্ছা, আমি আসছি। আচ্ছা। রোজা স্টেজ থেকে নেমে যায়। রোজার কল আসতেই বাড়ি থেকে বের হয়ে গার্ডেনে চলে যায়। কথা বলতে বলতে কারোর সাথে সজোরে ধাক্কা লাগে। রোজা পড়ে যেতে নিলে সে ব্যক্তি ওকে ধরে ফেলে। রোজা চোখ তুলে তাকেই দেখে সিয়াম ওকে ধরে রেখে সিয়াম ওকে সোজা হয়ে দাঁড় করায়। সিয়াম কিছুটা বিরক্ত গলায় বলে, তুমি দেখে চলতে পারো না? আমি না ধরলে তো পড়ে যেতে। সরি। সাবধানে চলবি। সিয়াম চলে যায়। রোজা কোমরে হাত রেখে কিছুটা বিরক্ত গলায় বলে, আমি বুঝি না এই ব্যাটার সাথে সবসময় আমার ধাক্কা লাগে কেন। খাওয়া দাওয়ার পর্ব শেষে এবার বিয়ের পর্ব শুরু হয়। উকিল সব পেপারস রেডি করে আহাদের হাতে দেয়। আহাদ পেপারস চেক করে সাইন করে দেয়। আহাদ ওর হাতের কলমটা ঐশীর দিকে বাড়িয়ে দেয়। ঐশী কলম ধরে বসে আছে, সাইন করছে না। ঐশীর আজ মায়ের কথা খুব মনে পড়ছে। বিয়ে নিয়ে আমার কত স্বপ্ন ছিল। আমি আম্মুর হাতে বউ সাজবো, আম্মু আমার গায়ে হলুদ ছুঁয়ে দেবে, কবুল বলার সময় আম্মু আমাকে সাপোর্ট দেবে। কিন্তু আমার এই স্বপ্নগুলো স্বপ্নই রয়ে গেল। আজ আমার বিয়ে হচ্ছে, কিন্তু আম্মু আমার পাশে নেই। কথাগুলো ভাবতে ঐশীর চোখ থেকে জল গড়িয়ে পড়ে। ঐশী আবেশে চোখ মুছে ফেলে। সবাই ঐশীকে সাইন করতে বলছে, কিন্তু ঐশী থম মেরে বসে আছে। ঐশীকে সাইন করতে না দেখে আহাদ সবার অগোচরে ঐশীর কানে কানে বলে, জান, তোমাকে কিন্তু আমি বলেছিলাম আমি বিয়েতে কোনো প্রকার ঝামেলা চাই না। প্লিজ ঝামেলা করো না, চুপচাপ সাইন করো। আর যদি সাইন না করো তবে এখানে উপস্থিত সবাইকে আমি মেরে ফেলবো। হুমকি দিচ্ছেন? তুমি যা মনে করো, আমি কিন্তু যা বলি তাই করি। এখন তুমি ভেবে দেখো, তুমি কি এতগুলো মানুষের মৃত্যুর কারণ হতে চাও? ঐশী আহাদের কথা শুনে কাল বিলম্ব না করে সাইন করে দেয়, কারণ ও জানে আহাদ যা বলে তাই করে। ঐশী সাইন করায় আহাদ বাঁকা হাসি দেয়। রোজা সিয়াম সাক্ষীর জায়গায় সাইন করে। ধর্ম অনুসারে ওদের বিয়ে পড়ানো হয়। কিছুক্ষণ পর আয়মান আহাদ মেনশানে আসে। স্টেজে উঠতে ঐশী আয়মানকে সালাম করে আয়মান ঐশীকে দোয়া করে ঐশীর হাতে একটা ডায়মন্ডের জুয়েলারি বক্স দিয়ে বলে, বোমা, এটা তোমার জন্য। থ্যাংক ইউ বাবা। আয়মানের আগমনে ঐশী যতটা খুশি হয়েছে, আহাদ তার বিন্দুমাত্র খুশি হয়নি। আয়মান আহাদের দিকে তাকিয়ে বলে, কেমন আছো বাবা? ভালো। দোয়া করি তোমরা সারা জীবন সুখে থাকো। থ্যাংক ইউ। আয়মান আর কিছু না বলে স্টেজ থেকে নেমে যায়। আহাদের ভাবভঙ্গি দেখে ঐশী বুঝতে পারে আয়মান আশায় আহাদ খুব বেশি খুশি হয়নি। কিন্তু এর কারণ কি? হঠাৎ ঐশী অসুস্থ বোধ করে, বসে থাকা আর সম্ভব হচ্ছে না। আহাদ ফোনে কথা বলেছিল। ঐশীর দিকে চোখ পড়তেই ঐশীর চেহারায় ক্লান্তি ভাব দেখতে পায়। আহাদ কল কেটে ঐশীর হাত ধরে। ঐশী আহাদের দিকে তাকায়। জান, খারাপ লাগছে? বসে থাকতে কষ্ট হচ্ছে? না, ঠিক আছে। আহাদ জানে ঐশী চাপার শরীর ও কিছু বলবে না। আহাদ সিয়ামকে ডাক দেয়। সিয়াম ওদের কাছে আসে। তোমার ম্যাম একটু অসুস্থ বোধ করছে, আমরা উঠছি। না না, সমস্যা নেই, আরো কিছুক্ষণ বসি। না, এখন রুমে চলো। আহাদ সবার থেকে বিদায় নিয়ে ঐশীর হাত ধরে সিঁড়ি বেয়ে নিজেই রুমে চলে আসে। আহাদ দরজা খুলেই ঐশী থমকে। ওদের রুমটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। ঐশী রুমে প্রবেশ করে কাঁচা ফুলগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখছে। গোলাপ ওর বরাবরই ভীষণ পছন্দ।
এত এত গোলাপ দেখে ঐশী মন নিমিষেই ভালো হয়ে যায়। ঠোঁটে হাসি ফুটে ওঠে। ঐশীর হাসি দেখে আহাদের ভালো লাগে। যাক, অবশেষে আমার জানটার ঠোঁটে হাসি ফোটাতে পারলাম। ঐশী ড্রেসিং টেবিলের সামনে বসে মেকআপ রিমুভার দিয়ে মুখের মেকআপ তুলছে। আহাদ বেডে বসে আয়নায় তাকিয়ে তা দেখছে। ঐশী মেকআপ তুলে চুলের ক্লিপ খুলে কভার থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর ড্রেস চেঞ্জ করে ড্রেসিং টেবিলের সামনে বসে মেডিসিনের বক্স থেকে অয়েনমেন্ট বের করে হাতের ক্ষতে লাগায়। এতক্ষণ ফুল স্লিভস জামা পরা ছিল, তাই ওর হাতের ক্ষত কারো চোখে পড়েনি। ঐশী অয়েনমেন্ট হাতে নিয়ে বসে আছে। পিঠের ক্ষতগুলোতে কিভাবে অয়েনমেন্ট লাগাবে বুঝতে পারছে না। আহাদ ঐশীর কাছে এসে ওর হাত থেকে অয়েনমেন্টটা নিয়ে বলে, দাও, আমি পিঠে অয়েনমেন্ট লাগিয়ে দিচ্ছি। নিজে আঘাত করে নিজেই মলম লাগাতে চাইছেন? আহাদ ঐশীর কথার উত্তরে কিছু না বলে ওর হাত ধরে বেডে বসিয়ে দেয়। পিঠের ক্ষতে অয়েনমেন্ট লাগানোর জন্য আহাদ ড্রেসের চেইনে হাত দিতে ঐশী হাত ধরে ফেলে। আহাদ ঐশীর হাত থেকে নিজের হাত ছাড়িয়ে মৃদু স্বরে বলে, আমার অধিকার আছে। কেন যেন আহাদের কথার উত্তরে ঐশী কিছু বলতে পারল না। আহাদ ঐশী ড্রেসের চেইন খুলে আলতো হাতে ক্ষতস্থানে অয়েনমেন্ট লাগিয়ে দিচ্ছে। আহাদের স্পর্শে শিহরণ আর ক্ষতস্থানে মলম লাগাতে জ্বলে ওঠা দুটো মিলে এক অদ্ভুত অনুভূতি তৈরি হলো। ঐশী চোখ বন্ধ করে সে অদ্ভুত অনুভূতিটা অনুভব করলো। আহাদ অয়েনমেন্ট লাগিয়ে ড্রেসের চেইন লাগিয়ে দেয়। ঐশী আহাদের কাছ থেকে সরে আসে। আহাদ ঐশীর পা ধরতে নিলে ঐশী পা সরিয়ে বলে, কি হয়েছে পায়ে? হাত দিচ্ছেন কেন? অয়েনমেন্ট লাগাতে হবে তো। লাগবে না, আমি পারবো। ক্ষত যখন আমি তৈরি করেছি তখন সেই ক্ষত না হয় আমি সারিয়ে তুলি। আহাদ ঐশীর পা ধরে পায়ের ক্ষতে আলতো হাতে অয়েনমেন্ট লাগিয়ে দিচ্ছে। ঐশী এক মনে আহাদের দিকে তাকিয়ে আছে। আহাদ ঐশীর দিকে তাকাতেই দেখতে পায় ঐশী ওর দিকে তাকিয়ে আছে। জান, এভাবে তাকিয়ে থেকো না, প্রেমে পড়ে যাবে। আহাদের কথায় ঐশীর ঘোর কাটে। আহাদ কভার থেকে র্যাপিং পেপারে মোড়ানো দুটো বক্স নিয়ে আসে। বক্স দুটো ঐশীর হাতে দিয়ে বলে, তোমার জন্য। আমার জন্য? বাসর রাতে নাকি বউকে কিছু না কিছু দিতে হয়, তাই আমি আমার বউয়ের জন্য এগুলো এনেছি। আহাদের মুখে বউ ডাক শুনে ঐশীর মনে অন্যরকম ভালো লাগা কাজ করে। এতে কি আছে? খুলেই দেখো। ঐশী র্যাপিং খুলতে বুঝতে পারি এগুলোতে অর্নামেন্ট আছে। ঐশী একটা বক্স খুলে দেখে ওটাতে রিং আর অন্যটাতে ব্রেসলেট আছে। আমি পরিয়ে দিই। ঐশী মাথায় নাড়ায়। আহাদ ঐশীর অনামিকা আঙুলে রিং পরিয়ে সে হাতে ব্রেসলেট পরাতে পরাতে বলে, জান, এই দুটো জিনিস কখনো হাত থেকে খুলবে না, প্লিজ। এটা আমার রিকোয়েস্ট। আচ্ছা। পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে। আহাদ বক্স আর পেপারগুলো বেড থেকে সরিয়ে বালিশ ঠিক করে দেয়। জান, শুয়ে পড়ো, আমি লাইট অফ করে দিচ্ছি। আহাদের কথা মতো ঐশী শুয়ে পড়ে। আহাদ লাইট অফ করে ঐশীর গায়ে কাঁথা দিয়ে ঐশীর পাশে হেলান দিয়ে বসে ফোন দেখতে ব্যস্ত হয়ে পড়ে। ফোনের আবছা আলোয় আহাদের মুখশ্রীতে তাকিয়ে আছে ঐশী। কেন যেন আহাদকে ভাবে লুকিয়ে দেখতে ভালো লাগছে। আহাদের মনে হচ্ছে ঐশী ওর দিকে তাকিয়ে আছে। আহাদ ফোন থেকে চোখ সরাতেই ঐশী চোখ বন্ধ করে ঘুমানোর ভান ধরে। আহাদ বুঝতে পারে ঐশী ওকে লুকিয়ে লুকিয়ে দেখছে। আহাদ মুচকি এসে ঐশীর কপালে ঠোঁট ছুঁয়ে পুনরায় ফোন দেখায় ব্যস্ত হয়ে পড়ে। আহাদকে লুকিয়ে দেখতে দেখতে একটা পর্যায়ে ঐশীর চোখে ঘুম চলে আসে। সকালে পর্দার ফাঁক দিয়ে আলোর রশ্মি চোখে পড়তে ঐশীর ঘুম ভেঙে যায়। ঐশী চোখ মেলে নিজেকে আহাদের বাহুডোরে আবিষ্কার করে। ঐশী আহাদের একদম কাছাকাছি। ও আজ প্রথম আহাদকে ঘুমন্ত অবস্থায় দেখল। ঘুমালে ওনাকে কত কিউট লাগে, কে বলবে ইনি বজ্জাত মাফিয়া। ঐশী নিজের অজান্তেই আহাদের কপালে ভালোবাসার পরও শিখে দেয়। আহাদের আরো একটু কাছে যেয়ে আহাদকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে। আহাদ চোখ মেলে তাকায়। আহাদ সজাগ ছিল। ঐশীকে চোখ মেলতে দেখে ও চোখ বন্ধ করে ঘুমানোর ভান করে। ঐশীর কাজেই আহাদ মুচকি হাসে। হেসে মনে মনে ভাবে, তবে কি তুমিও আমাকে ভালোবাসতে শুরু করেছো? এর মাঝে বেশ কয়েকদিন কেটে গেছে। ঐশী এখন সম্পূর্ণ সুস্থ। কদিন আহাদ ওর খুব যত্ন করেছে। আহাদের যত্নেই ঐশী এত তাড়াতাড়ি সুস্থ হতে পেরেছে। ঐশীও আহাদের প্রতি দুর্বল হয়ে পড়েছে। আহাদের ভালোবাসা, কেয়ারিং ওকে আহাদের প্রতি দুর্বল হতে বাধ্য করেছে। ঐশী এখন আহাদের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। ওদের সম্পর্কটাকে মেনে নেওয়ার চেষ্টা করছে। আহাদ এখন ঐশীকে রুমে বন্দি করে রাখে না, পাখির মতন সারা বাড়ি ঘুরে বেড়াতে দেয়। মাঝে মাঝে ঐশীকে ঘুরতে নিয়ে যায়। ঐশী আবার ভার্সিটিতে যাওয়া শুরু করেছে। ও এখন
অনার্স 3য় বর্ষের ছাত্রী। আহাদ প্রতিদিন ওকে ভার্সিটিতে দিয়ে আসে, আবার নিয়েও আসে। আহাদ ঐশীকে বন্দি জীবন থেকে মুক্তি দিয়ে দিয়েছে। আচ্ছা, আমার কি আহাতকে মেনে নেওয়া উচিত? এই সম্পর্কটা মেনে নেওয়া উচিত? তাকে কি একটা সুযোগ দেওয়া উচিত? তাকে কি আরও একবার ভালোবাসা উচিত?